গত বছরের ঘটে যাওয়া একটা ঘটনা, দুর্গাপুজোর দিন অনেক রাতের বেলা আমরা তিনজন ফ্রেন্ড দুর্গাপূজা দেখতে যাই। আমরা ওইখানে দুর্গা বিসর্জন দেখবো বলে গিয়েছিলাম। অনেক রাত হয়ে যায়, তো আমরা তিনজন চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, অনেক রাত যখন হয়ে গেছে, মেলা টেলা ঘুরছি, এখন চল দুর্গা বিসর্জন, তারপর এটা দেখাই, তারপর যাব আমরা। তো এখানে অনেক রাত হয়ে গেছে, তো দুর্গাকে বিসর্জন দেওয়া হইলো। দেওয়া হওয়ার পর আমরা তিনজন চিন্তা করলাম চলে যাই, চল। আর আমাদের বাসা থেকে দুর্গাপূজা মণ্ডপ বাজার হচ্ছে 1-1.5 কিলোমিটার দূরত্ব। মানে দুর্গাপূজা মণ্ডপ বাজার হচ্ছে 1-1.5 কিলোমিটার দূরত্ব। তো এখানে রাতের বেলা, রাত বলতে আসলে কতটা হবে রাত আনুমানিক ভাইয়া 2টা কি 3টা হবে। আমাদের কাছে মোবাইল বা ঘড়ি কিছু ছিল না তখন, তো আমরা ঠিক টাইমটা বলতে পারবো না। তবে ওই রাতে আমরা যাচ্ছিলাম যে আমরা বাসায় চলে যাই। আপনারা চলতে শুরু করলেন? আপনারা কজন বন্ধু? তিনজন ফ্রেন্ড ছিল। তারপরে কি হয়েছে? তারপর হয়েছে যে ভাইয়া আমাদের বাসায় যেতে হইলে 2টা মসজিদ, 2টা কবরস্থান এবং একটা চিতাখোলা ক্রস করতে হয়। আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্ট বাজার থেকে বের হওয়ার পরেই চিতাখোলাটা ক্রস করতে হবে আমাদের। তখন আমরা চিতাখোলার মানে সামনে যখন চলে আসি, মাঝখানটায় চিতাখোলা ক্রস করব, এরকম টাইমে ভাইয়া আমাদের সামনে একটা ছায়া রাস্তার এপার ওপার ক্রস করতেছিল। ছায়া? হ্যাঁ, মানে খুব লম্বা টাইপের একটা ছায়া, মানে ছায়া। হ্যাঁ, ক্রস করতেছিল রাস্তার এপার ওপার। ঠিক আছে। আমরা জীবনে এরকম কিছু দেখি নাই। ভূত বলতে কিছু যে আছে, আগে বিশ্বাস করতাম না, সেই ভূত বলতে কিছু একটা আছে, তো বইটা কি ছিল জানি না। আপনি তো, আমার কেন যেন মনে হচ্ছে এখনো বলতে গিয়েও ভয়। হ্যাঁ ভাইয়া, আমি যে কি ভয় পাইছি এবং আমরা তিনজন যে কি ভয় পাইছি ভাই, ওই রাত্রে আমরা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না ভাইয়া। যদি আপনি ওইখানটায় থাকতেন তাহলে বুঝতে পারতেন যে কিরকম ভয় কাজ করতেছিল। আপনার অবস্থা দেখে আমরা বুঝতে পারছি কতটুকু ভয়ঙ্কর। তো ওইখানে আমরা দেখতেছি যে রাস্তায় ক্রস করতেছে, এপার ওপার একটা ছায়া ক্রস করতেছে। তো আমরা তিনজন খুব ভয় পাইতেছি, শরীর একদম ভারী হয়ে গেছে। দমকা হাওয়া, গরম হাওয়া আসতেছিল। হ্যাঁ, গরম হাওয়া আসতেছিল। আর আশেপাশের গাছপালাগুলো যেন আমাদের উপরে ভাঙা পড়তেছিল, এরকম ঝড়ের মতো ভাইয়া। আমাদের সামনে ঝড় হইতেছে, পিছনে তাকাইতেছি, কোনো ঝড় নাই ভাইয়া। কিরকম ভয় কাজ করতেছিল ভাইয়া, মানে আমরা মনে হচ্ছিল যে আপনাদের সামনের একটা অংশ জুড়ে শুধু বাতাসের আনাগোনা। হ্যাঁ, সামনের অংশটাই কিছু কিছু গাছপালা ভাইয়া, যেরকম ধরেন আপনার গাব গাছ আছে, বাঁশ ঝাড়, এগুলো নড়তেছিল, অন্য গাছগুলো নড়তেছিল না। ঠিক আছে। তো এরকম মনে হইতেছিল যে ভাঙা পড়তেছে, আমাদের উপরে পড়বে এরকম। কিন্তু আমরা কিছু ভাইবা পাইতেছিলাম না যে কি করবো ওই মুহূর্তে। ছায়াটা কি তখনও? না, তখন ছায়া তখন নাই। যখন চিতাখোলাটা আমরা ক্রস করি তখন ছায়াটা নাই, কিন্তু এইসব ঘটনা ঘটতেছে যে গাছপালা ভাঙা পড়তেছে মনে হইতেছে। ঠিক আছে। তারপর মানে আমরা কি করবো ভাইয়া ভাবতে পারতেছিলাম না, এতটা ভয় কাজ করতেছিল যে আমরা কোনো বাসায় যাব এত রাত্রে, মাথায় কিচ্ছু কাজ করতেছিল না। ঠিক আছে। মানে আমরা কথা বলবো, ভাষা হারাই ফেলছি, জবান হারাই ফেলছি। আপনারা কি করলেন সেই সময়? আপনারা তিনজন আমরা হাঁটতেছি, আমরা বলতেছি যাই হোক, যদি মরেও যাই তবুও আমরা সামনে যাব, পিছনে যাব না, পিছনে তাকাবো না। আমরা আগেই জানতাম, ময়মুরব্বিদের থেকে শুনছি যে পিছনে তাকাইতে নাই। এরপর আমরা তাকাই ফেলছি 2-3 বার, দেখছি যে পিছনে বাঁশের ঝাড়গুলা পড়ে গেছে, রাস্তার উপর পড়ে গেছে, এত ঝড় হইতেছে। ঠিক আছে ভাই। আবার জ্যোৎস্না রাত ছিল ওই দিন, হালকা আলো ছিল। তো আমরা হাঁটতেছি ভাই, এরকম করতেছে। তারপর ভয়ানক আওয়াজ আসতেছিল, যেরকম পশুর ডাক, বিচ্ছিরি ধরনের ডাক আসতেছিল, মানে ভয়ানক। আপনি বলছিলেন একটু আগে ওই যাওয়ার পথে 2টা মসজিদ আছে, কবরস্থান আছে, এগুলো আমরা প্রথম মসজিদটা কবরস্থানটা ক্রস করি, একই ধরনের ঘটনা ঘটতেছিল ভাই। একটা গাছ, একটা গাছ থেকে একটা গাছ নড়াচড়া করতেছে। ঠিক আছে। মানে আমরা যে গাছগুলো ক্রস করবো, এই সামনে আমাদের এই গাছটা, তো এই গাছটা ভাঙা পড়তেছিল, এরকম মনে হইতেছে, অসম্ভব। তারপরে আপনারা কি করলেন? আমরা এগোচ্ছিলাম যে যাই হোক, কপালে যা আছে আজকে আমরা চলে যাবো বাসায়। আল্লাহ যদি আমাদের উপর রহমত করে তাহলে ইনশাআল্লাহ আমরা বাসায় ফিরতে পারবো। আমরা তখন যে যার মতো ছুড়া পড়তেছিলাম, ক্রস করতেছি রাস্তা, শেষ হচ্ছে ভাইয়া 10 থেকে 15 মিনিট সময় লাগার কথা ভাইয়া, 1 কিলোমিটার পথ। ঠিক আছে। সেখানে আমাদের মনে হইতেছিল যে 1000 ঘন্টা পিছনে ফালাই রেখাইছি, কিন্তু আমাদের পথ শেষ হইতেছে না ভাইয়া। মানে এতটাই ভয় কাজ করতেছে ভাই। তো কি করলাম, একটা মোড় ক্রস করলাম, আর 5 মিনিট সময় লাগবে আমাদের বাসায় যেতে। ঠিক আছে। একবার দেখতেছি যে হারিকেন, গ্রামের বাড়িতে হারিকেন ইউজ করতো, একটা হারিকেন নিয়ে একটা লোক আসতেছে। আচ্ছা, সামনে। ঠিক আছে। হ্যাঁ, আমরা মনে হয় যে হাফ ফিরে বাঁচলাম ভাই। আমাদের মধ্যে মনে হয় না যে জীবন ছিল, জীবন ফিরে পাইছি ভাইয়া। ওই হয়তো হুজুর, আমরা ফিল করছি যে হুজুর আসতেছে, বা কোনো একজন মানুষ তো অন্তত আসলো। আমরা ওই যে মসজিদটা ক্রস করছি, তো ওই মসজিদে হুজুরের বাসা আবার সামনে, তো পিছনে হচ্ছে মসজিদ। তো উনি ওই টাইমে হয়তো ভাবছিলাম যে আজানের টাইম হয়ে গেছে, ফজরের আজান দিতে, হয়তো হুজুর আসতেছেন হারিকেন নিয়ে। তখন আপনারা তার দিকে আগাননি? হ্যাঁ, তার দিকে আগাচ্ছিলাম। তো সে আমাদের থেকে 20 থেকে 30 গজ দূরত্ব ছিল। ঠিক আছে। তো আমরা ভাবলাম যে তাড়াতাড়ি চল, দৌড়ে চল। এর মধ্যে আমাদের একটা ফ্রেন্ডের
অনেকের কি হয় জুতা হচ্ছে ছিঁড়ে যায়। আচ্ছা তো আমরা বলছি যে বন্ধু চের দিকে তাকাই বলতেছি জুতাটা হাতে নে, আমরা দৌড়ে হুজুরের কাছে যাই, হুজুরের কাছে হুজুর আমাদের বাসায় পৌঁছে দিয়ে আসুন। যখন জুতার দিকে তাকাই, ঠিক আছে ভাইয়া, তিনজনই তাকাই যে তুই জুতাটা হাতে নে এরকম বলতেছিলাম। তো হঠাৎ ও যখন জুতা তুলতেছিল তখন আমরা তিনজনেই ওই নিচের দিকে তাকানো। হঠাৎ সামনে তাকাই দেখি যে ভাইয়া কেউ নেই, ওই হারিকেন এবং মানুষ কেউ নাই ভাইয়া। মানে যতটুকু সময় লাগে নিচে তাকিয়ে নিজের জুতো খুলতে 2 থেকে 3 সেকেন্ড ততটুকু সময়ের মধ্যে আপনি তাকিয়ে দেখছেন সে নেই। হ্যাঁ কেউ নেই। আশেপাশে কি কোনো গলি ছিল? না ভাইয়া, কোনো গলি ছিল না, একটা দিঘি আর ছিল একটা বাগান। এই সাইডে একটা বাগান, এই সাইডে একটা দিঘি, সামনে আমরা, পিছনে উনি। আচ্ছা, মানে মুহূর্তের মধ্যে যে উনি হাইড হয়ে যাবে এমন কোনো কিছু জায়গা নেই, এমন কোনো জায়গা নাই যে উনি চলে যাবে এবং আমরা দেখবো না। ভাই তখন মানে কি হইলো আমরা মানে বুঝতে পারতেছিলাম না যে কি হইতাছিল, আমাদের সাথে কি হইতাছিল। ঠিক আছে, তারপর ভাই আমরা যে কিভাবে ওইখান থেকে বাসায় গেছি আমরা নিজেরাও জানি না ভাই। বাসায় যাওয়ার পরে আমাদের ওই একটা ফ্রেন্ড ছিল রিফাত আর একটা শাওন। রিফাত সাথে সাথে সিঁড়ির উপরে পড়ে যায়, বাসায় উঠতে যে সিঁড়ি, মানে আমরা যাই দেখি যে মানে বাইরে যে লাইট থাকে লাইট জ্বালানো আছে। আচ্ছা আচ্ছা, ওইটা দেখে মানে ওই ফ্রেন্ড ও সাথে সাথে সেন্স হারায়, ওইটা সেন্স হারায় এবং ওর মাথা ফেটে যায়। এর মধ্যে আমি চিৎকার করে উঠি যে বাঁচাও, একটাই ভাষা পাইছিলাম তখন যে বাঁচাও। তো আমাদের বাসায় 3টা ফ্যামিলি থাকে, তো 3টা ফ্যামিলির সবাই ওই রাতে চলে আসে ভাইয়া। চলে আসার পর আমাদেরকে ওইখান থেকে এক পর্যায়ে উদ্ধার করা হয়। আচ্ছা, রিফাতকে নিয়ে সবাই তাড়াতাড়ি আমাদের বাজারে একটা ডাক্তার আছে ওইখানে চলে যায় এবং ওর মাথা ফাইটা যায়, ওইখানে ওর ট্রিটমেন্ট করানো হয়। ঠিক আছে, এরপর আমাদের প্রচন্ড জ্বর হয় ভাইয়া। আপনার এবং আপনার 2 ফ্রেন্ড? হ্যাঁ, আমাদের 2 ফ্রেন্ডের 3 জনের প্রচন্ড জ্বর, একটা সপ্তাহ আমরা জ্বরে ভুগি। এরপর আমাদের বিভিন্ন ডাক্তার, ফকির, হুজুর এসব দিয়ে ঝাড় করানোর পর ভাইয়া আমরা মোটামুটি সুস্থ হই। তারপর আমাদের একটা প্রবলেম হয় যে আমরা সবাই শুকায় যাই। আগে যদি আমাকে দেখতেন তাহলে আমি আগে অনেকটা স্বাস্থ্যবান ছিলাম, এখন নাই, শুকাই যাই সবাই, 3 জন খুব শুকনো হয়ে যায়। তারপর থেকে আমরা মানে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছি না। হ্যাঁ, সেটা কি এখন পর্যন্ত এখনো চলতেছে যে ভাইয়া আমরা খাওয়া দাওয়া করতে পারতেছি না, বাইরে বের হইতে পারতেছি না। বাইরে বের হইলে জানি আমার মনে হইতেছে সেই লোক আসতেছে। আমি সন্ধ্যাবেলা যেই রাস্তাটা দিয়ে আপনারা আসছিলেন সেই রাস্তা দিয়ে তো অনেকেই যাওয়া আসা করে। হ্যাঁ, অনেকে যাওয়া আসা, কিন্তু ভাইয়া ওই কখনো কারোর ক্ষেত্রে কি এই ধরনের কোনো ঘটনা? হ্যাঁ, অনেক ঘটছে ভাইয়া, অনেক ঘটছে এরকম। এমনকি একটা মুরব্বীকে মাইরা ফেলছে ওই রাস্তাতেই। হ্যাঁ, ওই রাস্তা, ওই যে আমরা বললাম না একটা মোড় ক্রস করছি এবং ওই হারিকেন হাতে যে লোকটাকে দেখছি ভাইয়া ওইখানে। ঠিক আছে, ওই মোড়টাই একটা লোককে আর কি ঘাড়ে ধরে ঘাড় মটকে মাইরা ফেলাইছে একদম ওই মোড়ে। তখন ওইটা কাঁচা রাস্তা ছিল, এখন ওইখানে পাকা করা হয়েছে, আজ থেকে 20 বছর আগের ঘটনা। তারপর আরো ছোটখাটো আরো ঘটনা ঘটে। আর এর মধ্যে আরেকটা ঘটনা ভুল হয়ে গেছে যে আমরা যখন ওই লোকটাকে দেখি, মানে যখন ভ্যানিশ হয়ে যায় তখন ভাই ওইখানটা খুব ভটকা গন্ধে, প্রচন্ড গন্ধে, মানে পুরো এরিয়াটা যেন মানে প্রচন্ড দুর্গন্ধ। এরকম দুর্গন্ধ কখনোই মানে আমি পাই নাই যে এরকম দুর্গন্ধ হয়। এই ছিল ভাই আমার ফার্স্ট স্টোরি। ওকে, অলরাইট। সো অ্যাকর্ডিং টু দ্য ডট টিম, আপনার কাছে আমরা আরো একটা স্টোরি শোনার কথা, যেটা খুব সম্ভবত আপনার কোন এক নানুর কে নিয়ে ঘটে। তো এই ঘটনাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। জি, এই ঘটনা হচ্ছে আমার মেজো আন্টির শাশুড়ি, ওনাই আমার নানু হয়। এটা কত বছর আগের ঘটনা? আজ থেকে ভাইয়া 16 বছর আগের ঘটনা। এই ঘটনাটা শুনেছেন কার কাছে? আমার আন্টির কাছ থেকে শুনছি। ওই আন্টি কি এই গল্পের অংশ? হ্যাঁ, আন্টি গল্পের অংশ এবং ওনার মেয়েও এটার সাথে ইনভলভ আছে। আচ্ছা, তাহলে আমরা ঘটনাটা শুনি। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে এরকম যে আমার ওই নানু খুব নামাজি লোক ছিলেন। আচ্ছা, এবং উনি একটা ঘরে উনি একা থাকতেন। ওনার একটা আসন ছিল, আসন চিনতে পারছেন? ওনার একটা বেড ছিল, ওই বেডে উনি সবসময় কোরআন তাওলাত করতেন, নামাজ পড়তেন, খেতেন। ওইখানটায় ওনার রুমটায় কেউ প্রবেশ করতো না আর কি, পাক পবিত্র। মানে উনি খুব পবিত্র ভাবে নিজের নামাজের জায়গাটা আলাদা করে রেখে। হ্যাঁ, কোন একদিন উনি স্বপ্নে দেখে রাতের বেলা যে ওনাকে কোন এক দরবেশ বলতেছে যে মানে ওনাদের বাসায় উঠানে আর কি, উঠানের পশ্চিম দিকটায় একটা আম গাছ আছে এবং ওই আম গাছের গোড়াটায় একটা গোল্ডেন কয়েন আছে। আচ্ছা, স্বপ্ন দেখেছেন? হ্যাঁ, উনি স্বপ্নে দেখছে, দরবেশ বলতেছে। তো ওনাকে বলা হয়েছিল যে আপনি ওই গোল্ডেন কয়েনটা নিয়ে হাতে নিয়ে উনি কোন একটা ঢাকনাওয়ালা পাত্রের মধ্যে ওনার আসনটার সামনে রেখা দিতে বলছিল। আচ্ছা, এবং স্বপ্নের মধ্যে আরো বলা হয়েছিল যে এটা যেন কেউ ছুঁইতে না পারে, তুমি ছাড়া। আচ্ছা, হ্যাঁ, তুমি ছাড়া এটা যেন কেউ দেখেও না আর ছুঁইতেও জানি না পারে, আর কেউ যেন না জানে, একমাত্র তুমি জানবা। ঠিক আছে, এরকমটা ওনাকে স্বপ্নে বলা হয়েছিল। সো উনি সকালবেলা ফজরের নামাজ পড়ার পর উনি দৌড়ে সেই আম গাছের গোড়ায় চলে যায়। আচ্ছা, এবং ওইখানে ওই গোল্ডেন কালার কয়েনটা উনি পায় এবং ওইটা ওইখান থেকে কুড়ায়। ওই দরবেশ স্বপ্নের কথা অনুযায়ী সে আসলে একটা একদম স্বর্ণের
মুদ্রা পায় সেখানে? হ্যাঁ হ্যাঁ পায়, উনি হাতে নেয় এবং উনি পায় এবং হাতে নেয়, ঠিক আছে। আচ্ছা, তো ওইখানটা কি হচ্ছে, আমার আন্টি তখন উঠান ঝাড়ু দিচ্ছিল, মানে যার কাছ থেকে আপনি ঘটনাটা হ্যাঁ শুনেছেন। হ্যাঁ, উঠান ঝাড়ু আচ্ছা। দিচ্ছিল। তো উনি ওনার শাশুড়িকে ওই গোল্ডেন কালার কয়েনটা মানে দেখতে তুলতে দেখে হ্যাঁ দেখে ফেলে। তো উনি দৌড়ে ওনার শাশুড়িকে যায় বলে, আম্মু আপনি কি নিলেন এটা হাতে? তখন বলতেছে, তুমি এত কথা বলো কেন, তোমার জানার দরকার আছে? আচ্ছা, ওই নানু এরকমটা বললো আমার আন্টিকে। তো আমার আন্টি কি করলেন, যে উনি একটু ক্ষোভ মনে মনে যে আমার শাশুড়ি মা কেন আমার সাথে এরকম খারাপ বিহেভ করলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে ক্ষোভ, তো আমার আন্টি তখন থেকে টার্গেট যে উনি ওই কয়েন ছিল, হ্যাঁ ওটা কি ছিল, আর ওই কয়েনটা উনি হাতে নিয়ে দেখবেন যে ওটা কি। আচ্ছা, হ্যাঁ উনি নিচে দেখছে যে একটা কয়েন নিচে, ঠিক আছে, ওটা কি দেখবে, কেন আমার শাশুড়ি মা আমার সাথে এরকম খারাপ বিহেভ করলো। তো 2-4 দিন পরে আমার আন্টি একটা সুযোগ পায়। আমার নানু আবার আসন থেকে বের হয় না, একমাত্র ওয়াশরুমে যদি যায় তাহলে বের হয়, অজু করে বাইরে, গ্রামের বাড়িতে অজু করতে হলে ওয়াশরুমে গেলে বাইরে বের হইতে হয়। ওই দিন মানে ওই নানু কোথাও একটা যায়, ঠিক আছে। তো উনি একটা সুযোগ পায় যে আমি আজকে ওই কয়েনটা দেখবো, ঠিক আছে, হাতে নিয়ে দেখবো যেটা কি, ঠিক আছে। তো উনি সুযোগ পাওয়াতে উনি তাড়াতাড়ি ওনার আসনে ওনার রুমে ঢুকে যায়, আমার নানুর রুমে, ওই নানু ওনার শাশুড়ি মা আন্টির। তো যখন রুমে ঢুকে যায় তারপর উনি ওই ঢাকনাওয়ালা পাত্র থেকে কয়েনটা হাতে নেয়। হাতে নিয়ে উনি আলোতে আইসা, বিদ্যুৎ ছিল না তখন, উনি বাইরে আইসা আলোতে আর কি দেখে হাতে নিয়ে কয়েনটা যখন হাতে নেয় এর মধ্যে 3টা কয়েন হয়ে যায় হঠাৎ। ওনার হাতে থাকা অবস্থায় 3টা কয়েন হয়ে যায়। আচ্ছা। তো উনি আন্টি খুব অবাক যে এরকমটা কি, এটা কি, এরকম কি হইতে পারে, আদৌ হইতে পারে যে এরকম 3টা কয়েন হয়ে গেল। আন্টি একটু তখনই নার্ভাস ফিল করে। তারপর আন্টি কি করে যে তাড়াতাড়ি ওইটা ওনার আসনেই রাখা আসে, যেখানে ছিল সেখানেই রেখে দেয়। হ্যাঁ সেখানে রেখে দেয়। আর এও বলে রাখা দরকার যে আন্টির তখন একটা বেবি আছে 4 বছরের, আই মিন আমার খালাতো বোন। তো ওই দিন যখন ওই নানু বাসায় ফিরে আসে, এটা সকালবেলার কাহিনী, বিকালের দিকে নানু চলে আসে বাসায়, উনি কোথাও বেড়াতে বা কোথাও গেছিল আর কি। তো বিকালবেলা চলে আসে, আমার আন্টি কি করে, আন্টি ওনার বাবার বাসায় চলে যায়, আই মিন আমার নানার বাসায় উনি বেড়াতে যায়। ওই আমার খালাতো বোন মেয়ে ছিল, মানে কয়েনের এই ঘটনাটার পরে। হ্যাঁ হ্যাঁ। তারপর তো কি হয়, তখন উনি কয়েনটা যে উনি ধরেছিলেন এটা আপনার ওই নানু জানে না, তাই না? নানু জানে না, নানু জানে না, উনি ওইখানে রাখা দিয়ে আসে। আচ্ছা, তারপর উনি ওনার বাবার বাসায় গেলেন, তারপর কি? বাবার বাসায় কিছু জানায় না, তবে আমার আন্টি খুব নার্ভাস। আচ্ছা, মানে উনি একটু ভীতু হয়ে আছে যে আমি, মানে উনি ভাবতেছিল কি হইলো, আমার হাতের মধ্যে একটা কয়েন নিলাম 3টা কয়েন হয়ে গেল, মানে উনি একটা ভয় কাজ করতেছিল। তো উনি আমার নানার বাসা বেশি দূরে না, কাছাকাছি, তো ওইখানে চলে যায় ওই বেবিকে নিয়ে। তো সন্ধ্যার পরই আমার আন্টির সাথে প্রথম ঘটনাটি ঘটে যে উনি হঠাৎ খাটের উপর বৈশা সবাই গল্প করতেছিল। আমার নানু ছিল, আমার আম্মু ছিল, হ্যাঁ আমার আরো 2টা মামা ছিল। তো সবাই গল্প করতেছিল, এরকম টাইমে হঠাৎ আন্টি মানে অন্যরকম একটা মুড নিয়ে আনে। আচ্ছা, হঠাৎ ওনার মাথার ওড়না ফালায়া, ভাই বড় ভাই ছিল তার সামনে, হঠাৎ মানে পাগলও যেই পাগলামি নরমাল হয়ে যায়। তো উনি হঠাৎ জগ তারপর মগ গ্লাস এগুলো ভাঙচুর করতেছিল ঘরের মধ্যে হঠাৎ, ঠিক আছে। তারপর আমার নানুকে মারতেছিল, ওনার বেবিকে মারতেছিল, আমার আম্মুকে মারতেছিল, সবাইকে, ওনার বড় ভাই, ওনার আম্মু, সবাইকে। মানে তাকে কি কিছু করতে বারণ করা হচ্ছিল তখন? কে বারণ করবে? মানে বাধা দিচ্ছিল কোনো কিছু? হ্যাঁ অবশ্যই বাধা দিচ্ছে, এজন্যই তো মারধর করছে। আচ্ছা আচ্ছা, যে বাধা দিতে গেছে তাকেই মারছে। তার মানে হচ্ছে রেহান ঘটনাটা যে উনি অ্যাবনর্মাল আচরণ শুরু করে দিয়েছে, যে কেউ থামাতে গেছে তাকে হিট করেছে। হ্যাঁ তাকে হিট করছে, তার উপরে আক্রমণ করছে। তারপর কি হলো? তো এরকম মানে মারে, এবং আমার মারতে এক পর্যায়ে দেখা যায় আমার আম্মু যখন ওনাকে ধরতে যায় তখন আমার আম্মুর এখানটায় আঘাত করে কপালে। আচ্ছা। এবং আমার আম্মুর এখানটা কপালটা একটা গ্লাস দিয়ে আঘাত করা হয়, আমার আম্মুর কপালটা ওই রাত্রে ফেটে যায়। এরকম আঘাত করতে থাকে উনি, সবাইকে মারধর করে। তারপর কোনো এক পর্যায়ে আমার নানা ভাই ওনাকে মানে ওই যে রশি আছে না, রশি দিয়ে বাইধা, তারপর খাটের সাথে একদম খাটের পায়ে আছে ওর সাথে বাইধা রেখা দেয়। ওনার এত অবস্থা খারাপ হয়ে যায় ভাই। হ্যাঁ উনি কি ওনার বাচ্চার গায়ে বাচ্চার গায়ে হাত তুলছে, ওনার বাচ্চার গায়ে হাত তুলছে, ওনার বাচ্চারে চড় দিচ্ছে, অনেকগুলো চড় দিচ্ছে, ওইটুকু বাচ্চা, 4 বছরের একটা বাচ্চা। তো এর পরের দিন দেখা যায় আমার নানা ভাই কোথাও অনেক দূর থেকে, কার্তিকপুর নামে একটা এলাকা আছে আমাদের শরীয়তপুরে, তো ওইখান থেকে একটা বড় হুজুর আলেম আসার পর ওনাকে নিয়ে আসার পর এরই মধ্যে জানাজানি হয়ে গেছে, এরই মধ্যে ওনার শাশুড়ি জেনে গেছে যে উনি ওই কয়েনটা ধরছে এবং
ওটা ধরতে উনি বারণ কিভাবে ছিল। জানলেন? উনি জানছে ওই বাসায় খবর চলে গেছে সকালবেলা। আমার আন্টির নাম হচ্ছে কামরুন নাহার, ঠিক আছে, যে উনি কিন্তু অ্যাডনর্মাল হয়ে গেছে, Alright. খুব খারাপ বিহেভ করতেছে। তো ওখান সবাই থেকে সম্ভবত উনি হ্যাঁ। গেস করে নিয়েছে হ্যাঁ, যে যে কিছু একটা হয়েছে এবং Okay, আসে। তারপর? তারপর ওই নানু চলে আসে এবং নানুর সাথে সাথে আবার ওই ওনার আসনে ওই কৌটা খুইলা, যে কৌটার মধ্যে উনি রাখছিল ঢাকনাওয়ালা পাত্র, ওই পাত্রটা খুইলা দেখে যে কয়েন নাই। So উনি বুঝতে পারছে যে ওইখানে এছাড়া ও Something is wrong. হ্যাঁ, এই কয়েন অবশ্যই শুইছে এবং এই কয়েন ছোঁয়ার কারণে ওর এই বিহেভ করা হইতাছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ। তারপর কি হলো? তারপর সবাই এই বাসায় চলে আসে এবং বড় ওই হুজুর আসেন। আসার পর বলতেছেন ওনার উপরে যা প্রভাব পড়ছে, ঠিক আছে, এই প্রভাব কেউ সরাইতে পারবো না। ওনার উপরে বেশি দিন থাকবে না, আমি বলে দিলাম যে ওনার উপরে বেশি দিন থাকবে না, ওনার ওই বাচ্চার উপর কিছুদিনের মধ্যেই প্রভাব পড়বে। তখন আমার নানা উনি কি বলে, বাচ্চার কথা বলেছিলেন? হ্যাঁ, হুজুর ওই আলেম বলছেন যে বাচ্চার উপরে প্রভাব পড়বে, কোনো একটা ঝামেলা হ্যাঁ, হবে। কোনো একটা তারপর? ঝামেলা হবে। সেই বাচ্চা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত সে প্রতিবন্ধী হয়ে থাকবে। একবার হুজুর একদম ডাইরেক্টলি বলে দেয় আমার নানার কাছে। তখন আমার নানা বলে যে হুজুর অন্য কিছু করা যায় না, মানে কোনো একটা কিছু। তখন হুজুর বলে না, আমার কিচ্ছু করার নাই। উনি ওনার সবচেয়ে বড় ভুল করছে ওই কয়েন ধরার পর। হুজুর নিজেও জানা ফেলছে, মানে ওনার শাশুড়ি বলে দিচ্ছে এরকম। ওকে, তারপর কি হলো ঠিক ঘটনাটা? আছে, তারপর এরকম হুজুর বলছে যে 2-3 দিনের মধ্যে, হুজুর ক্লিয়ার ভাবে বলে দিচ্ছে 2-3 দিনের মধ্যে ওনার বাচ্চার উপর প্রভাব পড়বে। তো আন্টি 2 দিন ভালো ছিল। ওই দিন হুজুর যখন একটু ঝাড়ফুঁক করার পর আন্টি 2 দিন ভালো ছিল, মানে কারোর সাথে কথা বলতেছিল না, একটু গম্ভীর টাইপের হয়ে গেছিল। গম্ভীর টাইপের হয়ে যাওয়ার পর 2-3 দিন পরেই ওই বোনের উপর প্রভাব পড়ে, 4 বছরের ওই মেয়েটার উপর। ওনার মেয়ের উপর। হ্যাঁ, তারপরে কি হয়? প্রথম ওর জ্বর আসে, ওর গায়ে প্রচন্ড জ্বর আসে, আর ডাক্তার আনা হয়, দূর দূরান্ত থেকে ডাক্তার আনা হয়, কোনো ওষুধে কাজ করতেছিল না। আমি ছোট ছিলাম, সবাই মানে জানতো যে আর ভালো হবে না। আচ্ছা, এরপরে কি হলো? এরপরেই মানে বাচ্চাটা 2-3 দিন পরে যেই সময় ধরছে, মানে সবাই বলতেছে ভূতে ধরছে আর কি, গ্রামের তখন ভাষায়। কি আন্টিকে বলছে নাকি ওই মেয়েটাকে? হ্যাঁ, মেয়েটাকে। কিভাবে বুঝলেন তারা তার উপরে প্রভাব পড়েছে? তার ওই যে জ্বর আসতেছিল খিচুনি দিয়ে, ঠিক আছে, 2-3 দিন পর ওর জ্বর কমে গেল, তো অন্যরকম বিহেভ করতেছে। 4 বছরের বাচ্চা রাতের বেলা বের হয়ে পুকুরে চলে যেতেছে। কুকুরে চলে যাচ্ছে? হ্যাঁ, পুকুরে 4 চলে বছরের যাচ্ছে। বাচ্চা? কয়টার দিকে, কখন? রাত 12টা, 1টা, 2টা এরকম, এক এক দিন What the hell? 4 বছরের বাচ্চা তো ঘুম থেকে উঠে খালি রুম দেখলে চিৎকার চেঁচামেচি করে কান্না করবে। বাইরে চলে যেতেছে, উঠানে চলে যেতেছে, সে পুকুরে চলে যেতেছে, মাছ ধরতেছে, হাত দিয়ে। মাছ ধরতেছে রাতের বেলা গিয়ে? হ্যাঁ, রাতের বেলা পুকুরের পাড় থেকে মাছ ধরতেছে হাত দিয়ে? হাত দিয়ে মাছ কিভাবে ধরতেছে। সম্ভব? হাত ধরতে এটা কি আপনাদের যে ফ্যামিলি মেম্বার ওখানে যারা ছিল সবাই দেখেছে? সবাই দেখছে। এরকম কয়েকদিন ঘুরছে ভাই, কোনোদিন My God. 1টা, কোনোদিন রাত 2টা, কোনোদিন 3টা এরকম। তারপর দেখা যাইতেছে ওনাদের বাড়িটা ছিল একা, বাসার প্লেসটা ছিল একটা বাড়ি। আচ্ছা, বাসার চারপাশে বাগান। আচ্ছা। বাগানের মধ্যে দেখা যাচ্ছে ও চাল ডাল নিয়ে রান্না করতেছে ভাইয়া। এটা কয়টার সময় বা এটা কোন- দুপুরের টাইমে, সকালের টাইমে, হঠাৎ মানে মানে যে কোনো কোনো সময়? যে কোনো নির্দিষ্ট সময়। কোনো সময় ছিল কি যে নির্দিষ্ট কোনো সময়টাতে সময় সে নেই। বের হতে চাইতো বা Regular. বের হওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করতো বা কিছু? না, রেগুলার এরকম করতে। চিৎকার চেঁচামেচির কথা কেন বলছি, খুব সম্ভবত সে তো মানে বাকরুদ্ধ হয়ে গেছিল। হ্যাঁ, আপনি যেভাবে চিৎকার বলছিলেন। চেঁচামেচি বলতে দেখা যেত উনি ঘরের মধ্যে ভাঙচুর করতেছে, এখন ওনার আম্মু মানে আমার আন্টি, হ্যাঁ, হ্যাঁ, আন্টি যায় ওনারে মানে বকাবকি করতেছে, তুই এরকম করতেছিস কেন? ওকে। একটু আচ্ছা, ও যখন মানে ওই যে জঙ্গলে যায়, তারপর বাগানে গিয়ে রান্না বান্না করতো, হ্যাঁ, ভাই। এটা কি মানে বাচ্চারা এজ ইউজুয়াল যেটা করে রান্না বান্নার না, ক্ষেত্রে, না। হয়তো খেলার ছলে, বড়- ওটা কি খুব Complete বড়দের রান্না মতো বান্না। বড়দের মতো চাল ডাল এগুলো দিয়ে রান্না বান্না হ্যাঁ, করতো? চাল ডাল এগুলো দিয়ে রান্না করতে। তারপর সেই খাবারগুলো কি করতো সে? সেগুলো ও কি করতো জানতো না, কিন্তু ওই যে হাড়িগুলোতে রান্না করতো না, হাড়িগুলো খালি আসতো, চাল ডাল নিয়ে গেছে। আন্টি দেখছে যে চাল ডাল রুমের ভিতরে ফালাই গেছে, ও নিয়ে গেছে। একটা আইডিয়া থাকে না যে আমার এইটুকু চাল ছিল, এইটুকু ডাল ছিল, সো ওই দেখা নিয়ে গেছে, কিন্তু ওইগুলো খালি নিয়ে আসতেছে, পাত্রও নিয়ে আসতো, আন্টির কাছে দিয়ে দিত। 4 বছরের বাচ্চা, এরকম ঘটনা ঘটেছিল। যাই হোক, এটা তো শুনলাম তার উপরে এফেক্ট। তো আলটিমেটলি এখন মেয়েটা কেমন আছে? এখন মেয়েটা সেই আগের মতোই ভাইয়া, মানে এই অ্যাবনর্মাল অবস্থায় রয়েছে? নর্মাল অবস্থায় সে মাঝে মাঝে সেই রকমই করতেছে, রাত্রে Okay. বের হইতেছে, পুকুরে যাইতেছে, মাছ ধরতেছে। ঠিক আছে, এই গেল। তার উপরে আমরা শুনলাম যে কয়েনটা 1টা থেকে 3টা হয়ে গেল, হ্যাঁ। এবং সেই কয়েনটা যে ধরেছিল হ্যাঁ। তার উপরে প্রথমে এফেক্ট হয়, সে অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, হ্যাঁ। নিজের বাচ্চাকেও মারধর করে, ফ্যামিলি সবার সাথে উদ্ভট ব্যবহার করে। তারপরে একটা পর্যায়ে তার থেকে জিনিসটা শিফট হয়ে চলে যায় তার সন্তানের হ্যাঁ, দিকে। হ্যাঁ। 4 বছর বয়সী সন্তান পুকুরে গিয়ে মাছ ধরতে শুরু করে, হাত দিয়ে রান্না করতে শুরু করে, বাগানের ভিতরে গিয়ে যে কোনো সময়, উদ্ভট সময়, এবং রান্না করা খাবারগুলো কখনো ফেরত আসতো না, হ্যাঁ, ফেরত খালি আসতো না, একদম অবস্থাতেই আসতো। অনেক চাল ডাল নিয়ে যেত ভাইয়া। এতটুকু আমরা পুরো শুনলাম, কয়েনগুলো যার ধরার কথা ছিল না, হ্যাঁ।
হ্যাঁ। সে ধরেছে বলে কি হয়েছে? আমি একটা জিনিস জানতে চাই, যার কাছে এটা দেওয়া হয়েছিল কয়েনগুলো, অর্থাৎ আপনার নানুকে, জি, সেই কয়েনগুলা তার তো কথা ছিল যে সে আটকে রাখবে, সে কাউকে ধরতে দিবে না। হ্যাঁ। এটা যে সে হতে দেয়নি, বা এটা যে রুল বা নিয়মটা যে সে ভঙ্গ করেছে, এই ক্ষেত্রে কি তার কিছু না হয়? না, তার কোনো ক্ষতি হয়নি। আই থিঙ্ক এখানে একটা বিষয় হচ্ছে যে বিষয়টা ওনার অগোচরে ঘটেছে, তো সে তার জায়গা মতো সেফটিটা ইউ থিঙ্ক শি ইজ নট রেসপন্সিবল, সেটাই আমি বলতে চাচ্ছিলাম। হয়তো বা আমি জানি না যে আসলে কি হয়েছে ঘটনাটা। জি, ওনার কোনো প্রভাব পড়েনি। তো এই ছিল আপনার ঘটনা। আর আমার আব্বু এখনো সেই আগের অবস্থা আছে, সেই রকমই এক নর্মাল, এবং বাকরুদ্ধ, কথা বলতে পারে না, কথা বলতে পারতেছে না, কারোর সাথে দেখা করতেছে না, সেই একই রকম ভাইয়া। ওকে, ঠিক আছে। ওকে, তো সীমান্ত ভাই, আপনার কাছে দুটো ঘটনা শুনলাম, দুটো ঘটনাতেই অবশ্যই ভয়ঙ্কর কিছু ব্যাপার আছে। তবে আরেকটা ঘটনা আমি একটু শুনতে আগ্রহী। ছোট একটা ঘটনা আমি কিছুটা শুনেছিলাম আপনার বন্ধুর সাথে ঘটে যাওয়া। ছোট একটা ঘটনা এটা। আমরা স্বাভাবিক গ্রাম অঞ্চলে সবাই বন্ধুরা মজা টজা করি, যেরকম খেজুর গাছ থেকে রস টস চুরি করি। শীতের মৌসুম ছিল, তো কি করে একদিন 4-5টা বন্ধু মিলে ওরা রস চুরি করতে যায়। আপনি ছিলেন না সেখানে? না, আমি ছিলাম না। ওরা আমাকে ডাকে, কিন্তু আমি যাই না। তো ওই দিন ওরা 4-5 জনে যায়। তো এখানে 3-4টা গাছের রস ওরা অলরেডি খায়। তারপর আরেকটা গাছে সবুজ নামে একটা ফ্রেন্ড আছে, ও ওঠে। ওইখান থেকে ওঠার পর ও যখন রস মানে ইয়া করে, গাছ থেকে হঠাৎ পড়ে যায়। সে কি গাছে উঠতে পারে না বা এরকম কিছু ব্যাপার ছিল? এরকম ছিল না, মানে গাছে ওঠে এবং হাড়িতেও স্পর্শ করে, নিচের থেকে ফ্রেন্ডরা দেখছে। আচ্ছা, এই অবস্থায় সে পড়ে যায়। পড়ে যাওয়ার পর চিৎকার করে এবং ফ্রেন্ডরা সাথে সাথে যায়, ওর কাছে যায়। কয়টার দিকে উঠেছিল সেটা? 9:30টার দিকে। তারপরে যাই হোক, তো ফ্রেন্ডরা যায় দেখে যে ওর মানে ওদের কাছে ফোন ছিল, ফোনের টর্চ জ্বালায়। টর্চ জ্বালানোর পর দেখে যে ওর গালে, বাম দিকের গালে, সবুজ ছেলেটার বাম দিকের গালে, হ্যাঁ, বাম দিকের গালে 6টা আঙ্গুলের ছাপ। 6টা আঙ্গুলের ছাপ ভাইয়া। তবে কোনো স্বাভাবিক আঙ্গুলের ছাপ না, এগুলো হচ্ছে বড় বড় আঙ্গুলের ছাপ ছিল। মানে সাধারণ আঙ্গুলের সাইজের চেয়ে অনেক লম্বা। হ্যাঁ, অনেকটাই লম্বা। এবং 6টা আঙ্গুল ছিল। 6টা আঙ্গুল ছিল, স্পষ্ট বোঝা যাচ্ছে গালে, স্পষ্ট বোঝা যাচ্ছিল। এবং নীল, মানে রক্ত জমাট হয়ে নীল হয়ে যাওয়া যাকে বলে। তো ফ্রেন্ডরা কি করে, ওর সাথে সাথে ওর বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর আমারে ওরা ফোন করে যে তুই আয়, এরকম সবুজের সাথে এরকম ঘটনা হইটা গেছে। আমি যাইয়া ঠিক একই ঘটনা দেখি এবং ওর বাবা মা কান্না করতেছে বৈশা। ঠিক আছে, আপনি কি ওই আঙ্গুলের ছাপ দেখেছেন? আমি স্পষ্ট দেখতে পারছি। আর ওর ওই আঙ্গুলের ছাপগুলো ভাই এখনো আছে। এটা তো আপনি বলছিলেন জানুয়ারি মাসের ঘটনা। হ্যাঁ, জানুয়ারি মাসে এখনো আছে। এইটা কিভাবে সম্ভব? মানে আমরা যদি কেউ কাউকে খুব জোরে চড় মারে, সেই দাগটা তো খুব বেশি সময় থাকার হওয়ার কথা না। 12 ঘন্টা কি 24 ঘন্টা। বড় জোর। হ্যাঁ। আপনার কাছে কি আপনার সেই ফ্রেন্ডের ছবি আছে? না ভাইয়া, সরি, ছবি এই মুহূর্তে নাই। তবে যদি আপনি ছবি চান আমি দিতে পারি, ফেসবুকে আপলোড করতে পারি। অবশ্যই আমি চাই ছবিটা, আমি অবশ্যই চাই। হ্যাঁ, আমি ফেসবুকে আপলোড করে দিতে পারি, আপনাদের পেজে ছবিটা আপলোড করতে, প্লিজ। যাই হোক, তো আপনার কাছ থেকে অনেকগুলো ঘটনাই শুনলাম। শেষের ঘটনাটা অনেক ছোট কিন্তু অনেক সিগনিফিকেন্ট এই হিসাবে একটা জিনিসই আমার কাছে খুব অবাক লেগেছে, যে এমনও হতে পারতো যে ওই গাছের উপরে অন্য কোনো চোর ছিল, যে কিনা থাপ্পড় মেরেছে যাতে তাকে ধরতে না পারে বা ভয় পেয়ে যায় বাচ্চা ছেলেরা, কিন্তু 6টা আঙ্গুলের ছাপ দিয়েই ব্যাপারটা অ্যাবনর্মালিটি ক্রিয়েট করেছে। আরো একটা অ্যাবনর্মাল বিষয় হচ্ছে যে এতদিন ধরে এটা থাকা। রাইট। এবং আচ্ছা, আপনার ফ্রেন্ড কি ওখান থেকে কিভাবে, সে কি কোনো কিছু দেখেছিল কিনা? এটা কিছু দেখে নাই, ও হঠাৎ ওর গালে আঁচড় লাগে। আচ্ছা, খুব জোরে। আমি মানে ঘটনাটা আরো অনেক বেশি ভয়ঙ্কর হতে পারতো। আমাদের এই ডরেই একজন আমাদেরকে একটা ঘটনা বলেছিল, জুবায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। সে আর কি গাছে উঠতে উঠতে একটা পর্যায়ে একটা জিনিস আঁকড়ে ধরে গাছে ওঠার জন্য। গাছের ঝালর থাকে না বট গাছে, তো ওই ঝালর আঁকড়ে ধরে। ঝালর যখন আঁকড়ে ধরে তখন ঝালরের সাথে একটা মাথা নেমে আসে, একটা মেয়ের মাথা নেমে আসে। জিব্বা বের হয়েছিল, কারণ সেটা ঝালর না, সে ধরে ফেলেছিল একটা চুলের গোছা, এবং সেখান থেকে সে উল্টে পড়ে যায়। আমি ধারণা করেছিলাম হয়তো সবুজের সাথে এমন কিছু ঘটেছে, বাট থ্যাঙ্ক গড সবুজ অনেক সেফ ছিল।